৩৬শে জুলাইয়ের পরে যখন খাগড়াছড়িতে আদিবাসীরা মার্চ ফর আইডেন্টিটি করলো, তাদের ৮ দফা দাবি পেশ করছিল, তখন একটা ভিডিও বানাইছিলাম যে ৮ দফা কতখানি যৌক্তিক, কতখানি অযৌক্তিক, বা এটা বলতেছে এটা কি। তো এরপরে হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের ৮ দফা নিয়ে রাস্তায় নামলো, সেই সময়ে একটা ভিডিও বানানোর প্ল্যান করছিলাম। মানে মোটামুটি একটু মানে তাদের দাবি দেওয়া কি এইসব নিয়ে একটু নাড়াচাড়াও করছিলাম, ঘাটাঘাটি করছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটা বানানো হয় না। এরপর ইসকন নিষিদ্ধ হওয়া উচিত কিনা এটা নিয়ে একটা ভিডিও বানানোর পরে একজন কমেন্ট আমাকে বলে যে ওই ৮ দফা নিয়ে বিস্তারিত একটা ডিটেলস একটা ভিডিও বানাইতে। তো ভাবলাম যে হ্যাঁ, এটা বানানো উচিত, কারণ তাদের সেই আন্দোলন থেকে আন্দোলনটা বড় হতে হতে সারা দেশেই প্রায় হিন্দু ধর্মাবলম্বীরা রাস্তায় নেমে এসে তাদের দাবি করতে লাগলো যে আমাদের এই ৮টা দফা গভর্নমেন্টের কাছে। তো সেই ৮ দফা কতখানি যৌক্তিক ছিল সেটা নিয়ে আজকের ভিডিও। তবে এর আগে যদি ওই ইসকন নিষিদ্ধ হওয়া উচিত কিনা এই ভিডিওটা দেখে আসেন, তাহলে আমার মনে হয় যে ভিডিওটা কিছুটা মানে আমি যে টাইম লাইনে আগাচ্ছি, মানে আমার পয়েন্ট অফ ভিউ কি, এটা হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। তো কাজে ওটা দেখতে পারেন, আর যদি নাও দেখেন কোনো কিছু বুঝবেন না, এরকম হবেন না। তো যাই হোক, বিস্তারিত চলুন শুরু করা যাক। প্রথম দাবিটা ছিল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা এবং যারা নির্যাতিত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া, তাদের পুনর্বাসন করা। আচ্ছা, প্রথম কথা আমি এখানে ক্লিয়ার করে রাখি, এটা ওই আদিবাসীদের নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম সেখানেও ক্লিয়ার করছিলাম যে সংখ্যালঘু এই শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। অনেক ভিডিওতে অনেকে বোঝার সুবিধাতে আমিও শব্দটা ইউজ করে থাকি, তবে সব জায়গায় এই শব্দের ব্যবহার যত মানে না হওয়াটা উত্তম আর কি। কেন বলি, সংখ্যালঘু মানে যারা সংখ্যায় কম। আমি একটা মানুষকে রিপ্রেজেন্ট করতেছি বা একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতেছি। দেখেন, মানুষ বলেন, গোষ্ঠী বলেন, কাউকে সংখ্যা দিয়ে বিচার করা যায় না আসলে। মানে মানুষের আইডেন্টিটি, আমরা তো মানুষ, পশু না তো, মানুষের আইডেন্টিটি সংখ্যা দিয়ে হয় না। আপনি সংখ্যা লঘু কিনা তার উপর কি আপনার রাইটস ডিপেন্ড করে? মানে তার উপর আপনার রাইটস বলেন বা আপনার সুযোগ সুবিধা বলেন, এগুলো কি কোথাও মানে ডিপেন্ড করতেছে আপনার সংখ্যাগত, আপনি যে কমিউনিটিতে আছেন বা যেটাই হোক। মানে এই জন্য আমি সংখ্যালঘু টার্মটা নিয়ে আপত্তি আছে আমার। এরপর একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। আসলে সংখ্যালঘু নির্যাতন আমরা কোনটাকে বলবো? আমার মতে সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে সংখ্যালঘু এই পরিচয়ের বহন করার কারণে, সে সংখ্যালঘু আমরা কোন অর্থে বলতেছি এখানে, মানে আজকের ভিতরে যেহেতু ধর্মীয় বিষয়াদি যে কেউ হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ খ্রিস্টান, তারা এই দেশে তাদের সংখ্যায় কম। আমি আবারও বলতেছি, এটা কারো আইডেন্টিটি হওয়া উচিত না। কোনো সার্ভে করার জন্য, কোনো গবেষণা করার জন্য সংখ্যা ইউজ করতে পারেন, কিন্তু তাদের আইডেন্টিটি কখনো মাইনরিটি হবে না। তো সংখ্যালঘু নির্যাতন, যে আপনি হিন্দু এই কারণে কি আপনার নির্যাতনের শিকার যদি হন, তাহলে আমি সেটাকে বলবো সংখ্যালঘু নির্যাতন। দেখেন, আমি একটা উদাহরণ দিই, আমি আগের ভিডিওতে এই উদাহরণটা দিছিলাম, যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এই সময় তার ফোনটা চুরি হয়ে যায়। তো এখন ভাবেন যে চুরি করছে, সে বলতে গেলে যার ফোন চুরি করছে, যার ফোন চুরি হয়েছে তিনি দুর্বল ছিল, যে চুরি করছে সে সবল ছিল, হাতে হয়তো অস্ত্র ছিল, অস্ত্র জিম্মি করে তোমার ফোনটা দাও এরকম চুরি করে নিয়ে গেছে। তো মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। এখন ভাবেন যে যার ফোন চুরি হয়েছে সে যদি হিন্দু ধর্মের হয় বা বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্ম হয়, তখন কি আমি এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলতে পারবো? নাকি মানে কেউ চিন্তা করার সময় এরকম কাউকে একজন ধরছে যে ভাই আপনার ধর্ম কি বলেন, আপনি কি ইসলাম? মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। আচ্ছা ঠিক আছে, চিন্তা করার দরকার নাই, দেখি যদি হিন্দু বৌদ্ধ ধর্মের কাউকে পাই তাহলে চিন্তা করবো। তখন আপনি এটা বলতে পারবেন যে এটা সংখ্যালঘু নির্যাতন। মানে আমি এটা বারবার বলে ক্লিয়ারিফাই করতে চাচ্ছি যে আপনার সংখ্যালঘু পরিচয়ের কারণে, আপনার ধর্মীয় পরিচয়ের কারণে, যে আপনি হিন্দু ধর্ম, এই জন্য আপনার ছিনতাইয়ের শিকার হয়েছেন, তখন আমি সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলতে পারবো। এটা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে বুঝবেন যে এটার গুরুত্ব কতখানি আছে। যে সংখ্যালঘু নির্যাতন, যে র্যান্ডম, যে ধরেন এই আওয়ামী লীগ সরকার পালায় যাওয়ার পর অনেক আওয়ামী লীগ নেতার ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। এখন কোনো আওয়ামী লীগ নেতা যদি হিন্দু হয়ে থাকে, তার বাড়িতে যদি আক্রমণ করা হয়, এটাকে আপনি সংখ্যালঘু নির্যাতন হিসেবে আইডেন্টিফাই করবেন? আমার মতে এটা সংখ্যালঘু নির্যাতন না, এটা নির্যাতন। মানে আওয়ামী লীগ নেতা হলো, তার বাড়ি ঘর জ্বালায় দেওয়ার এখতিয়ার আপনার নাই। আপনি মানে আপনি এই দেশের নাগরিক হিসেবে বলেন, পুলিশ বাহিনী বলেন, মানে তার বিরুদ্ধে মামলা করেন, মানে বিচারিক প্রক্রিয়াতে যান, তার বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন নেওয়ার অধিকার আপনার নাই। তো আপনি সেটাকে নির্যাতন বলবেন, কিন্তু এটা আমার মতে সংখ্যালঘু নির্যাতন না। আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে কোনো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয় না। এখান থেকে আবার এই মেসেজটা আমার কাছ থেকে পাই না, আমি এটা বুঝাচ্ছি না, আমি জাস্ট প্রথমে সংজ্ঞাটা ক্লিয়ারিফাই করতেছি। তো এরপরে আমার যেটা মনে হয় যে এই অর্থে মানে আমি যে ডেফিনেশনটা দিলাম, এটা ট্রু ডেফিনেশন হওয়া উচিত। মানে আমার কোথাও আমি সংখ্যালঘুর যে একটা স্পেসিফিক ডেফিনেশন আছে সংবিধানে বা আইন কারণে, এরকম কোথাও নাই, ওই জন্য আমি এটা উল্লেখ করে দিলাম আর কি। তো সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে স্পেসিফিক ডাটা আমি কোথাও পাই নাই। এই যেমন ৩৬শে জুলাইয়ের পরে কতজন সনাতন ধর্মাবলম্বীদের ঘরের উপর আক্রমণ হয়েছে বা পার্সোনালি আক্রমণ হয়েছে বা তাদের মন্দিরে আক্রমণ হয়েছে, এরকম একটা ডেটা, বিস্তারিত ডেটা প্রথম আলো প্রকাশ করছিল।
কিন্তু সেখানে কনটেক্সট দেয়নি যে সবগুলো কি সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতন হয়েছিল, নাকি অন্য কোনো আইডেন্টিটির কারণে, যে আওয়ামী লীগ নেতা বা অন্য কোনো কারণে, বা তার সাথে ব্যক্তি আক্রোশ ছিল, কোনো ব্যবসায়িক আক্রোশ ছিল, প্রতিহিংসা ছিল। যদি এরকম থেকে থাকে তাহলে তো সেটা সংখ্যালঘু নির্যাতন না, অবভিয়াসলি সেটা সংখ্যালঘু নির্যাতন না। তো এটা ওই কনটেক্সট এখানে প্রথম আলোতে ছিল না, এই জন্য আমি প্রথম আলোর অনেক ক্ষেত্রে সমালোচনা করি। সেটা নিয়ে আলাদা অবশ্যই মানে সমালোচনার বা মিডিয়া হাউসগুলোর সমালোচনা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। কিন্তু এখানে ঘটনাটা যদি এইভাবে সংজ্ঞায়িত করেন যে না, র্যান্ডম একজনের মোবাইল চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, তো এরপর দেখা গেছে যে তিনি হিন্দু, তো এটাকে আপনি সংখ্যালঘু নির্যাতন হিসেবে ট্রিট করতেছেন যে না, কোনো হিন্দুর ফোন চুরি হওয়া যাবে না। অ্যাকচুয়ালি দাবিটা কীরকম হওয়া উচিত, কোনো নাগরিকের ফোন চুরি হওয়া যাবে না। মানে এখানে তো ধর্মীয় হিসেবে তো প্রায়োরিটি দেওয়ার কথা না। এই যে এই 8 দফা দাবি যখন পেশ করা হচ্ছিল, বিভিন্ন জায়গায় বক্তৃতা দেখছি যে হিন্দু নেতারা বলতেছে আমরা দেশের সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো বসবাস করি। দেখেন, আপনাদের দাবি দেওয়া যেটা, সেটা করলে তো অন্যরা সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবে। মানে আপনারা নিজেরা সেকেন্ড ক্লাস সিটিজেন হইতে চাইবেন না, অন্যদের হবেন, ব্যাপারটা কি এরকম? আমার মনে হয় না আপনারা এরকম কিছু মিন করছেন। তো ব্যাপারটা এরকম হচ্ছিল যে যেটা সংখ্যালঘু নির্যাতন সেটাকে আগে স্পেসিফিক করেন যে কোনটাকে আপনার সংখ্যালঘু নির্যাতন বলতেছেন। কারণ আপনারা যখন মোটা দাগে দেখাচ্ছেন যে আপনারা যে পরিসংখ্যান দেখাচ্ছেন বা যে তথ্যগুলো বলতেছেন সেগুলো কতখানি সংখ্যালঘু নির্যাতন, এটা নিয়ে প্রশ্ন আছে। মানে আমার ব্যক্তিগত প্রশ্ন আছে এবং প্রশ্ন তোলার জায়গাও আছে। কারণ আমি যে রেফারেন্সগুলো দিলাম, যেমন প্রথম আলোর, ওটাও অনেক রেফারেন্স হিসেবে ইউজ করতেছে, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে বলতেছি ভাই এটা সংখ্যালঘু নির্যাতন না, মানে সবগুলো না। মানে আপনি ঢালাভাবে সবগুলো এইভাবে এক করতে পারেন না। আর নাগরিক হিসেবে আপনি চিন্তার শিকার হন, আপনার ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। ওই যেটা বললাম যে ক্ষতিপূরণের যে বিষয়টা, এটা তো সব নাগরিকই ডিজার্ভ করে, এটা তো আলাদা করে সংখ্যালঘু এরকম মানে শুধু তারা ডিজার্ভ করবে এরকম না, নাগরিক তো সবাই, এখানে সেকেন্ড ক্লাস নাগরিক কেউ নয়। আর দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে কথা বললাম, এটা ফিজিবিলিটি টেস্ট করা উচিত, যে বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেটার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল কতখানি যৌক্তিক, এটা মন্ত্রণালয় বুঝবে বা গভর্নমেন্ট ভালো বুঝবে। বা তখন আপনার গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করতে পারেন যে ট্রু ডেটা, যে দেখেন এতগুলো সংখ্যালঘু নির্যাতন হয়েছে, ওই যে ডেফিনেশন বললাম সংখ্যালঘু নির্যাতনের ট্রু ডেফিনেশন কি হওয়া উচিত তার বেসিসে। তো এরকম বলে তারপর আপনার সেটা কতখানি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত, সেটা তারপরে আই গেস সেটা তখন ঠিক করা উচিত, এটাই বেটার হবে। এরপরে দ্বিতীয় দফা দাবিতে যেটা আছে সংখ্যালঘু সুরক্ষা আইন, হয়তো এটা আমি আবার ওই প্রথম কথাগুলো রিপিট করব যে সংখ্যালঘু কি নির্যাতনের এটা কি বিচ্ছিন্ন ঘটনা? যদি বিচ্ছিন্ন ঘটনা না হয়ে থাকে, এটা ওই যে ট্রু ডাটার ভিত্তিতে বলা যাবে। যেহেতু আমি ট্রু ডাটা আমি কোথাও পাইনি ওইভাবে, তাই আমি ওটা বলতে পারতেছি না। যদি এটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে না, এটা এই আইনটা করা উচিত। এরপরে 3 নম্বর দফাতে যেটা বলা হচ্ছে যে সংখ্যালঘু বিষয়ক একটা মন্ত্রণালয় করতে হবে। মানে এখানে ধরেন হিন্দু বৌদ্ধ এরকম সবগুলো একটা মন্ত্রণালয় করতে হবে। যেহেতু অলরেডি ধর্ম মন্ত্রণালয় এক্সিস্ট করতেছে, আপনাদের যদি মনে হয় যে না আপনারা কোনো মানে আপনাদের একটা রাইট আপনারা পাচ্ছেন না, যে ধর্মীয় কারণে সেটা পাচ্ছেন না, সেটা মন্ত্রণালয়ের সাথে ডিল করেন, হাইকোর্টে রিট করেন। মন্ত্রণালয়ের মানে আলাদা করার পক্ষে আমি এই জন্য নই, কারণ বাংলাদেশের মন্ত্রিপরিষদ মানে মন্ত্রণালয় এত বেশি, আমার মনে হয় না পুরো ওয়ার্ল্ডে এত মন্ত্রণালয় কোথাও আছে। কিন্তু বেশিরভাগ মন্ত্রণালয় দেখেন আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন প্যাচে আটকায় থাকে। এটা মানে আইনগুলো এরকম স্বভাবত এরকম আটকে থাকে, এগুলো চেঞ্জ হওয়ার দরকার। তো আর বাস্তবে যেটা দেখা যায় যে একদম রুট লেভেলের যারা হিন্দু ধর্মের আছে, মুসলমানদের ক্ষেত্রে এরকমই হয় যে তারা আসলে ওই আলাদা মন্ত্রণালয় হলে তেমন কিছু সুবিধা পাবে না, হিন্দু নেতা যারা আছে তাদেরই কিছু ফায়দা হবে। আমার মনে হয় টোটালি বাংলাদেশের মন্ত্রণালয় কমানো উচিত। মন্ত্রণালয় কমিয়ে আপনি সেবার মান বাড়াতে পারেন কিনা, যেহেতু আলাদা করে ধর্ম মন্ত্রণালয় আছে, যদি ধর্ম মন্ত্রণালয় না থাকতো তখন সেটা না হয় বিবেচনা করা যেত। তো সেই ক্ষেত্রে জাস্ট খালি ধর্ম নিয়ে কাজ করার জন্য আছে, তার মানে ধর্ম মন্ত্রণালয় পরে কী করবে, জাস্ট মুসলিমদের নিয়ে কাজ করবে? আমার মনে হয় না এরকম আলাদা, তখন আবার বিষয়টা এরকম হয়ে যাবে মুসলিমদের জন্য আলাদা, তাহলে তো এরা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর সংখ্যালঘু অন্যান্য সব ধর্মের জন্য আলাদা, তাহলে তো ওরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা তো সাংঘর্ষিক বিষয়। তাই এই দাবির ক্ষেত্রে আমার যৌক্তিকতা আমার পয়েন্ট অফ ভিউ থেকে অতটা লাগে না। এরপরে 4 নম্বর দফাতে যেটা আছে হিন্দু ধর্মীয় যে ট্রাস্ট আছে সেটাকে ফাউন্ডেশনে রূপান্তর করা। দেখেন ট্রাস্টের ফাউন্ডেশনের মধ্যে আইনে অনেক পার্থক্য আছে। আমি একদম সরলীকরণ করে বলি যে ট্রাস্ট হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক হয়, ট্রাস্টের একজন ট্রাস্টি থাকে, ব্যক্তিকেন্দ্রিক হয়। সেই ব্যক্তি ট্রাস্টে মানে ট্রাস্ট ধরেন তার সম্পত্তির দেখভাল কে করবে, বা তার সম্পত্তির তিনি মারা গেলে কী হবে, ওয়ারিশ কী হবে, এটা তিনি তার ইচ্ছা মতো উইল করে যেতে পারেন, বা তার ট্রাস্টের কী হবে, মানে এটা ব্যক্তি যে কোনো আইন এখানে ইনক্লুড করতে পারেন, যে কোনো ল এখানে ইনক্লুড করতে পারেন। কিন্তু ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা হয় যে সেখানে সরকারের অনেক বিধিনিষেধ আছে যেটা সরাসরি করতে পারে না। মানে ফাউন্ডেশন ইচ্ছা মতো ব্যক্তিকেন্দ্রিক সুবিধা নিতে পারে না, কিন্তু ট্রাস্ট নিতে পারে। তো এই ট্রাস্টের ক্ষেত্রে এরকম হতে পারে যে কতিপয় হিন্দু ব্যক্তি, হিন্দু নেতা বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের নেতা এই সুবিধাটা পেতে পারে, এখানে একটা আইনি ফাঁকফোকর আছে। কিন্তু যখন এটা ফাউন্ডেশন হয় তখন এই সুযোগটা থাকে না। তাই গেছে এটা ফাউন্ডেশন করা যেতে পারে। মানে এটার
আইনে আরও অনেক বিষয় দেওয়া আছে, এটা আইন মন্ত্রণালয় বলেন বা গভর্নমেন্টের সাথে দুই পক্ষে বসতে পারে হিন্দু ধর্মীয় যারা নেতা আছে। মানে আমার মতে মনে হয় এটা ফাউন্ডেশন করা বেটার। এর মাঝখানে আরও অনেক লুফল থাকতে পারে, মানে আমি যতটুকু মনে হয়েছে আমি সরলীকরণ জ্ঞানে বা সরলীকরণ যে বিষয়গুলো আমি জানতে পারছি তার বেসিসে বলবো, মানে এখানে আরও বিষয় দিয়ে থাকতে পারে। এমনও হতে পারে ভবিষ্যতে হয়তো আমার স্ট্যান্ডও চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি যেটা বুঝছি মানে ফাউন্ডেশন করা যেতে পারে। এটাতে মনে হয় যে মাস হিন্দু মানে একদম রুট লেভেলের যারা হিন্দু আছে তারা হয়তো বা উপকৃত হবে বলে আমার মানে আমি যতটুকু বুঝছি আর কি। এরপর পঞ্চম দফাতে যেটা আছে সেটা হচ্ছে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে সেখানে উল্লেখ করা আছে। সেখানে দুইটা বিষয় আছে, প্রথমে এটা আছে। তো দেবোত্তর সম্পত্তি কি দেখেন, এটা যদি মুসলিম ধর্মের সাথে ইসলাম ধর্মের সাথে তুলনা করি তাহলে বিষয়টা হচ্ছে যে ধরেন একটা মসজিদ করা হবে, মসজিদের জায়গা কিন্তু ব্যক্তি মালিকানাধীন থাকতে পারে না, মানে এটাকে ব্যক্তি মালিকানা ত্যাগ করতে হয়, ওয়াকফ করে দিতে হয়। তো এটাও হিন্দু ধর্মের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর কি, সেটাকে আমরা বলি হচ্ছে দেবোত্তর সম্পত্তি। তো এখানে অনেকগুলো বিধিবিধান আছে এবং 2022 সালে সরকার কিন্তু এটা একটা খসড়াও করছিল যে দেবোত্তর সম্পত্তি নিয়ে বিষয় দিয়ে কীরকম হবে। যেমন ধরেন যে ওয়াকফের যে বিষয়টা আছে সেটা হচ্ছে 2013 সালের আইন অনুযায়ী চলে, মানে সেটা একটা আলাদা আইন আছে। তবে হিন্দুদের জন্য এটা আলাদা আইন হওয়া উচিত আর কি। মুসলমানদের যে সম্পত্তি আছে সেটা সন্তানরা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, হিন্দুদের কীভাবে ডিস্ট্রিবিউট, এগুলো নিয়ম আলাদা। তো এই ওয়াকফ বলেন, দেবোত্তর সম্পত্তি বলেন, এগুলো আলাদা হতে পারে, এটা ধর্মীয় ব্যাপার, এগুলো আলাদা আইন হতে পারে। তবে 2022 সালে একটা খসড়া করা হয়েছে, হিন্দুদের সেই খসড়া নিয়ে কোনো দ্বিমত থাকলে বা সেই খসড়াটা আইনে পরিণত করা হোক এই বিষয়ে থাকলে তাদের দাবি দেওয়া করা উচিত যে না আইনের এই বিষয়টা চেঞ্জ, মানে আইন তো এখন হয়নি, ওটা খসড়া 2022 সালে সে খসড়াটা করা হয়েছে, এতদিনও কেন আইন হচ্ছে না বা সে আইনে আমরা এই বিষয়ে একমত না, তারা ডিটেলস করতে পারে। যেমন ধরেন ওয়াকফে মুতোয়াল্লি থাকে আর হিন্দুদের ক্ষেত্রে সেটা সেবায়েত থাকে, মানে এই বিষয়গুলো যেহেতু আলাদা তাহলে টোটালি এখানে একটা আইন আলাদা করাই যায়। আর আইনের যে খসড়া আছে সেটা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের তাদের মতামত কি, তাদের পক্ষে বিপক্ষে কোনো পয়েন্ট নিয়ে আলোচনা আছে কিনা সেটা নিয়েও দিতে পারে। এটা বিস্তারিত আইন, মানে ওটা নিয়ে চাইলে আলাদা একটা ভিডিও বানানো যাবে, মানে ওটার ডিটেলস আজকে এই ভিডিওতে অন্তত করবো না। এরপরে 5 নম্বরের যে দুইটা আইনের কথা বলতেছিলাম, আরেকটা হচ্ছে অর্পিত সম্পত্তি আইন। দেখেন অর্পিত সম্পত্তি আইনের বাস্তবায়ন চাচ্ছে তারা, এই আইনটা করা হয়েছে 2001 সালে বিএনপি আমলে। 1971 সালে যুদ্ধের সময় অনেক মুসলমান অনেক হিন্দু ভারতে যে আশ্রয় নেয়, প্রায় 1 কোটি শরণার্থী ছিল, রিফিউজি হিসেবে আশ্রয় নেয়, তারপর অনেকে পালিয়ে যায়। তো এর মাঝখানে যেটা হয়েছে যে 47 দেশভাগের সময় যেটা হয়েছিল ওরকম একটা ঘটনা এখানে হইতে মানে কিছুটা হয়েছে আর কি, যে অনেক হিন্দু ভারতে চলে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে। অনেকে আবার ফেরত আসছে, ভারতের রিফিউজি হিসেবে গেছে, তারপর স্বাধীন হওয়ার পর আবার ফেরত আসছে। এই সময় হয়েছে কি হিন্দুদের অনেক সম্পত্তি মুসলমানরা দখল করে নিছে। সেটা মুসলমান হিসেবে দখল করছে বিষয়টা এরকম না, তার পাওয়ার প্রতিপত্তি ছিল, হ্যাডাম ছিল, সে দখল করতে পারছে, দখল করে নিছে, এরকম আর কি। তো পরবর্তীতে 2001 সালে আইন করা হয় যে সেই যে একজন হিন্দু সম্পত্তি যে অন্য কেউ দখল করছে সেই দখলটা ফেরত নেওয়ার জন্য, মানে সেই জমিটা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই আইনের বাস্তবায়ন আসলে সেইভাবে নাই। কেননা দেখেন আইনের নিজস্ব কিছু ঝামেলা আছে আর প্র্যাকটিক্যালও কিছু ঝামেলা আছে। যেমন ধরেন যে লোকটা জীবন নিয়ে পালাইয়া গেছে সে জায়গা জমির দলিলের থোড়াই কেয়ার করছে, এখন এই কাগজপাতির ঝামেলা হয়ে গেছে যে আসলেই যে একজন হিন্দু হিসেবে আমার এই জায়গাটা যে আমার এই কাগজপাতি নাই আমার কাছে, আমি তখন মানে 50 বছর আগের কথা, সময় অনেক হয়ে গেছে, তাই এই সব দীর্ঘসূত্রিতাও বাড়তেছে, এটার বাস্তবায়ন ওইভাবে সম্ভব হচ্ছে না। আসলে বাস্তবায়ন সম্ভব না হওয়ার কারণে এই যে বললাম কাগজপাতির ঝামেলা, এটা মনে হয় যে আদালতের সদিচ্ছা বা সরকারের সদিচ্ছার অভাব কতখানি তার থেকে মনে হয় কাগজপাতির ঝামেলাটাই বেশি। তো গভর্নমেন্টকে মনে হয় এই বিষয়টা আরও কেয়ার করা উচিত যে এখানে কোন আইনেরও যদি কোনো কিছু চেঞ্জ করা যায়, চেঞ্জ করে যদি এই বিষয়টা আরও দ্রুত সলভ করা যায়। আসলে এটা কতটা ওইভাবে সলভ করা যাবে সেটা আমি নিশ্চিত নই। মানে এটা নিয়ে আমার ছোটো মাথায় তো এত কিছু ভাবা ওইভাবে মানে পসিবলও না, আরও বড় মাথার লোকজন দেশে আছে, তারা এটা বের করতে পারবে, গেছে মানে এটার কিছু একটা সমাধান হওয়া অবশ্যই জরুরি। এরপর 6 নম্বর দফাতে যেটা বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা উপাসনালয় থাকবে এবং যে হোস্টেল থাকবে সেখানে প্রার্থনা কক্ষ থাকতে হবে। হ্যাঁ, এটা করা যেতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, মানে অনেক বলতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের জন্য থাকে বা মসজিদ থাকে নামাজ আদায় করার জন্য। তো হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এরকম একটা উপাসনালয় থাকা উচিত। আর হোস্টেলে এটা কক্ষ থাকা যেতে পারে, এটা তো ভালো একটা, এটার প্রতি মানে এটা নিয়ে আলোচনার তেমন কিছু না, এটা গভর্নমেন্টের মেনে নেওয়া উচিত। এরপর 7 নম্বর দাবি হচ্ছে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডটা আছে এটাকে আধুনিকায়ন করা। দেখেন আসলে এই অন্যান্য শিক্ষার কথা বলেন, যদি আমি মাদ্রাসা শিক্ষা বলি, কওমি শিক্ষা, মানে আধুনিকায়ন বলতে গেলে কোনোটাই নয়। এটা আমি এই দাবির সাথে একমত পোষণ করে বলতেছি, শিক্ষা বোর্ডের প্রত্যেকটা জিনিস সংস্কার হওয়া দরকার, সব কিছু আধুনিকায়ন হওয়া দরকার। এখন পর্যন্ত অনেকগুলো সংস্কার কমিশন হলো, শিক্ষা সংস্কার কমিশন এখন পর্যন্ত হয় না। তো মানে এটা জাস্ট ওই একটা স্পেসিফিক বিভাগের কথা বলতেছি না, মানে ওটা তো করাই উচিত, এর পাশাপাশি পুরো সিস্টেমটাকে ঢেলে সাজানো উচিত। সর্বশেষ দাবি 8 নম্বর দফাতে যেটা আছে যে এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি 5 দিন করা। আসলে দেখেন আমরা যেগুলো উন্নত বিশ্ব বলতে যেসব দেশ বুঝি সেই সব দেশের ক্ষেত্রে দেখবেন তারা আরও ছুটি বাড়ানোর কথা বলে, কর্মক্ষেত্রে বলেন, ছুটি বাড়ানোর মাধ্যমে আপনার
যে কাজের দক্ষতা, কর্মদক্ষতা এটাও বাড়ে, আপনার প্রপার রেস্টও হয়, মানে মন উৎফুল্ল থাকে। মন উৎফুল্ল থাকলে তো কাজের প্রতি আপনি উৎফুল্ল থাকতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো, বাংলাদেশের মতো যে তৃতীয় বিশ্বের দেশগুলো আছে সেগুলোতে দেখবেন যে মানে কাজের অনেক প্রেশার থাকে, বা এখানে কেউ ছুটিও ঠিকঠাক মানে উদযাপন করে না, ছুটি পাইলেও সেই ওই টেনশনে থাকে এরকম। মানে এই প্রপার সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার। মানে জাস্ট স্পেসিফিক বলবো যে না এই দুর্গাপূজারই 5 দিন ছুটি, হ্যাঁ এই ছুটির পাশাপাশি আমি ছুটি নিয়ে বলতেছি যে ওভারঅল দেশের ছুটির যে সিস্টেমটা, সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, সরকারি চাকরিটাও কিছুটা আমাদের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে কিছুটা মানা যায়, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কথা বলেন, মানে পুরো সিস্টেমটা যে ছুটির কাঠামোটা এটা খুবই বাজে। এটা চেঞ্জ করার দরকার আসলে। এটা শুধু চেঞ্জ না, এটা নিয়ে পারলে মানে এটার দাবিটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ যে জাস্ট এই স্পেসিফিক ছুটি বিষয় নিয়ে আলাদা একটা কমিশন হতে পারে, যে ছুটি সিস্টেমটা কেমনে অর্গানাইজ করা যায় বা এখানে কি কি হওয়া যেতে পারে। যে দাবিগুলোর কথা বললাম কোনটার সাথে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার সবগুলো অ্যাঙ্গেল থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে যে এই দাবিগুলো কিন্তু একটা বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা দরকার। বৃহৎ পরিসর মানে আমার এখানে বৃহৎ মানে একটা বড়সড় একটা টাইমের প্রয়োজন। আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই ক্যাপাসিটি আছে এই দাবিগুলো এভাবে হ্যান্ডেল করা। মানে এটা একটা রাজনৈতিক সরকারের দরকার, আইন প্রণয়ন বলেন বা আরও অনেক বিষয় দিয়ে আছে যেগুলো একটা রাজনৈতিক সরকারই আমার মনে হয় যে পারফেক্ট এই দাবিগুলো নিয়ে ডিল করার জন্য। আর সরকার এটা তো ওই ইসকন নিয়ে নিষিদ্ধ যে ভিডিওর কথা বলছিলাম, যে সরকার এখনও অত একটা শক্তপোক্ত একটা অবস্থানে যায় নাই যে সবাই মানে চারদিক থেকে দাবি দফার মানে শেষ নাই, চারদিক থেকে মানে একসাথে সব দাবি দফা আসতেছে আর কি। তো গভর্নমেন্টের সেই দিক থেকেও নাজুক একটা অবস্থা আছে। তো আরেকটা বিষয় উল্লেখ করে ভিডিওটা শেষ করবো, যে দেখেন বাংলাদেশে মুসলিম বলেন, হিন্দু বলেন, সংখ্যালঘু বলেন, সংখ্যাগুরু বলেন, যে পরিচয় আপনি পরিচিত করতে চান, বেশিরভাগ লোকজনই রাজনৈতিক সচেতন না। কাজে আপনি যে ধর্মের হন, যে গোত্রের হন, যে আইডেন্টিটির হন না কেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য, রাজনৈতিক কোনো স্বার্থের জন্য কেউ যেন আপনাকে ইউজ করতে না পারে, এই বিষয়টা মাথায় রেখে আপনি যে কোনো ডিসিশন নেবেন। আপনি আন্দোলনে যাবেন কিনা, দফাগুলো নিজে বিশ্লেষণ করেন, মানে এসব কিন্তু খুব কঠিন কিছু না। মানে আপনি এখন জাস্ট নেটে সার্চ দিয়েই করতে পারবেন, আমি সেটা করে এই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো এটা খুব কঠিন কিছু না আর কি। মানে এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আপনি যে ধর্মের হন, যে বর্ণের হন, যে গোত্রের হন, মানে যতগুলো ক্লাসিফিকেশন, এই যতভাবে ডিভাইড করা যায় সবগুলোতে আপনি যে ক্লাসে পড়েন আপনি রাজনৈতিক সচেতন হন, তারপর আপনার কী অধিকার ওটা আপনি চলে আসবে। আপনার হিন্দু পরিচয় তুলে ধরে আমাকে বলতে পারেন আমার এই রাইট পাই, আপনি দেশের সিটিজেন হিসেবে আপনি এই রাইট ডিজার্ভ করেন, মানে তখন আপনি সেই সিটিজেন হিসেবেই আপনার রাইটটা পাবেন। তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, সমালোচনা যেটা ইউজ করতে চান করতে পারেন। ধন্যবাদ।